মানে একটা সংসারে যদি স্বামী বাঁকা হয় তাহলে স্ত্রীকে একটু সরল হলেই বা সংসার মেকআপ হয়ে যাবে। যদি কোনো সংসারে স্ত্রী বাঁকা হয় তাহলে স্বামী যদি সরল হয় নো টেনশন। কিন্তু স্বামীও বাঁকা স্ত্রীও বাঁকা, ও তো দুদিন ছাড়া ঠকাঠকি শুরু হবে। মানে দেখবেন জঙ্গলে গিয়ে দেখবেন যেগুলো সরকারি মহল, যে সুন্দরবনের জঙ্গল, দেখবেন সরল গাছগুলোকে সরকার আগে কেটে নেয়, আর বাঁকা গাছ, খেঁচানো গাছ, বেঁকানো গাছ, কোগড়ানো গাছ, সে যতই মানে মজবুত হোক না কেন, ও বাঁকা গাছকে কিন্তু সরকার চট করে কাটে না। তাহলে একটা জিনিস বোঝা গেল, মানে ওই জঙ্গলের সহজ সরল গাছগুলোও কিন্তু আগে কাটা পড়ে, মরে যায়, আর বাঁকা গাছগুলো বহুদিন বেঁচে থাকে। আর এ জগতে যারা একটু সহজ সরল মানুষ হয় না, তারা দেখবেন দুম করে মারা গেল। আর যারা একটু কালপিট, একটু কুটিল, রাত দিন শুধু এর কাছে তার কাছে কানাঘুষো করে, আর বেটা ভাবে আমি সব থেকে চালাক। হ্যাঁ, গোবিন্দকে বলবে তুই এই টাকার বেশি কাজ করবি না, আবার আমাকে বলছে, গোবিন্দ বলছে এই টাকা না দিলে সে থাকবে না। এখন এই যে একটা কুটিল ব্যাপার, এগুলো মানে সরলের থেকে বাঁকা হওয়া ভালো, বেশি দিন বাঁচা যাবে। বলে দাঁড়াও, জঙ্গলের সহজ সরল গাছগুলো আগে কাটা পড়ে, তাই তুমি সরল হবে না, এই তো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো, জঙ্গলের সোজা গাছগুলো আগে কাটা পড়ে, কিন্তু ওগুলো দিয়ে দামি দামি জিনিস তৈরি হয়। আর বাঁকা গাছগুলো হয়তো অনেক দিন বেঁচে থাকে, তবে যেদিন কাটা হয় সেদিন সেটা চিতার কাজে লাগানো হয়। তা তুমি চিন্তা করো না, তুমি যদি জগতে সহজ সরল মানুষ হও, হয়তো তুমি অনেকগুলো বছর আগে মরবে, কিন্তু তুমি গোবিন্দ সেবায় লাগবে। আর সারা জীবন কুটিলতা করে যাচ্ছ, অপেক্ষা করো শুধু ওই চিতার কাজেই লাগবে। তাই বললেন সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই। ওই ভজবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই। হরি বল। যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, ভজবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই, ভজবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। আচ্ছা, তাহলে একটা কথা বোঝালো কি, যে আমাদেরকে একটু সহজ সরল হতে হবে। হ্যাঁ, সহজ সরল হতে হবে। তাহলে মোটামুটি মাস্তুল কাঠ হলো, পাল খাটানো হলো, কানি দড়ি হলো, পাটাতন হলো, নৌকা হলো। এইবার কান্ডারি, যিনি মালিক, মানে ওই নৌকাটা চালাবেন, তিনি কি করলেন, একটু মা যোগমায়া দেবীকে বললেন, ও মা, তুমি তো নৌকাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছো, ওতে কোনো অসুবিধে নেই, কিন্তু নৌকা সুন্দর আর নাবিক যদি একটু ময়লা হয়, তাতে করে হয়তো অনেক সময় অনেকে ওঠে না, তুমি বরং আমাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দাও। নৌকা সাজানো আর আমার সাজানো, দুটো সাজানো হয়ে গেলেই দায়িত্ব শেষ। এবার মা মানে যোগমায়া দেবী কৃষ্ণকে সাজিয়ে দিলেন। এবার যখনই কৃষ্ণকে সাজিয়ে দিয়েছেন মা, এবার কৃষ্ণকে কেমন সাজিয়েছে দেখবে কি করে, আয়না তো নেই, তা কৃষ্ণ দেখবে কি করে যে আমি কেমন করে সেজেছি? দম করে কৃষ্ণের মনে হলো, ও মা, আমি নৌকা থেকে একটুখানি যমুনার জলটা দেখব, যমুনায় দেখতে গেলে আমার ছবিটা পেয়ে যাব, তখনই আমি দেখতে পাবো আমি কেমন। এই বলে কৃষ্ণকে যখন যোগমায়া সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এইবার কৃষ্ণ নৌকাতে উঠেই জলের দিকে মুখ রেখেছে। যখনই জলের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ, আমি এত সুন্দর কবে বা হলাম, না না আমি আগে এমন ছিলাম না, না গো, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত এমন ছিলাম না গো, আমি এত সুন্দর কবে বা হলাম। চতুরের শিরোমণি প্রাণ, হরি 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 শিরোমণি প্রাণ, চতুরের শিরোমণি কান, হেরি যমুনার যাবে জলবদ্ধ উথালাবে, হেরি যমুনা জলবনা মাথায় উথালালো, হেরি যমুনার যাবে জলবদ্ধ উথালাবে, হেরি যমুনা জলে জলমর্ত উথালাবে, মোরা তো মুরলি নিশান, মুরল মুরলি নিশান, মোরা তো মুরলি নিশান। আচ্ছা,
তাহলে মোটামুটি নৌকা হলো, সাজানো হলো, কৃষ্ণ সুন্দর করে নৌকার ওপরে দাঁড়ালো। কিন্তু ওমা নৌকায় দাঁড়িয়েছে, পাল ধরেছে, হাল ধরেছে, চালাবে, সবই 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 ঠিক, কিন্তু ও এবার গোপীদেরকে ডাকবে কি করে? মানে এই আমাদের মতো তো আর নাবিক নয়। এই যদি কানাই যদি এখন নৌকার হাল ধরে, ও হয়তো চিৎকার করে বলবে, ও গোপী। এখন এইভাবে তো আর কৃষ্ণ ডাকতে পারে না। তা কৃষ্ণ নাবিক হয়েছে বটে, ডাকার কৌশলটা দেখে নিন, মানে আপনারা বুঝে যাবেন। মানে ওই কৃষ্ণ যদি আপনার নাম ধরে ডাকে, আপনিও চলে যাবেন। আপনার যদি নাম ধরে বলে যে তুমি এসো, 1 সেকেন্ড আপনি সংসারে থাকতে পারবেন না, ছুটে যেতে হবে গোবিন্দের নৌকায়। কারণ গোবিন্দ যে কৌশলে গোপীদেরকে ডাকেন, সেই কৌশলটা যার কান পর্যন্ত যায়, সে কোনোদিন মায়ার জগতে থাকতে পারে না, তৎক্ষণাৎ ছুটে যেতে হয় তার নৌকায় ওঠার জন্য। আজকে সেই জন্যই কৃষ্ণ করলেন কি, ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে, আর বেজো না। এটা কে বলছে? আর বেজো না কে বলছে? আচ্ছা বলুন, মরতে কেউ চায়? মরতে কেউ চায় কি? কেউ মরতে চায় না। যতই বলুক আমার এই সংসার ভালো লাগে না, এটা তার মুখের কথা, অন্তরের কথা নয়। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, সবাই চায় যে আমি আরো থাকবো, আরো থাকবো, আরো থাকবো। এই কথাতেই বোঝা যায় যে কৃষ্ণ যখন আমাদেরকে বাঁশি বাজিয়ে ডাকতে চায়, আমি কিন্তু মরতে চাই না, তাই আমার মন বলছে তুমি আমার নাম ধরে ডেকো না। আজকে রাধারানীর কানে যখন বাঁশির শব্দ গেল, রাধারানী বাঁশি শুনতে পেয়ে বলছে, আর বেজো না, আর বেজো না, বেজো না, ওরে কালারে বাঁশি, বাঁশি ওরে কালারে বাঁশি, বাঁশি রে ওরে কালার বাঁশি রে, বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে ওরে কালারে বাঁশি, বাঁশি ওরে কালারে বাঁশি, বাঁশি ওরে কালারে বাঁশি। আচ্ছা দাঁড়াও, আপনাদের গ্রামে বাঁশের ঝাড় আছে তো? হ্যাঁ, ওই যে বাঁশ মুড়ো, মুড়ো নয় মানে বাঁশ, মানে বাঁশ থেকে তৈরি হয় বলেই তার নাম হলো বাঁশি। আচ্ছা, আপনাদের গ্রামে যে বাঁশ আছে, ওই বাঁশ থেকে কিন্তু কৃষ্ণের হাতের বাঁশি তৈরি হয়নি। কৃষ্ণের হাতের বাঁশিটা তৈরি হয়েছে কোন ঝাড় থেকে, সেটা তো আমিও জানি না, আপনিও জানেন না। সেটা যদি জানতো একজন, তাহলে কৃষ্ণকে বাঁশি বাজানো শিখিয়ে দিতেন। এটা কে বলছেন? রাধারানী। রাধারানীর কানে যখন বাঁশির সুর যায়, রাধারানী সব হারিয়ে যায়। এটা শুধু রাধারানী নয়, আপনার নাম ধরে বাঁশি বাজালে সেই বাঁশির সুর যখন আপনার হৃদয় দংশন হবে, তখন আপনার স্বামী আর তখন আপনার থাকবে না। যে ছেলে 5 বছর বয়সে আপনার কোলে বসে মা বললে আপনার মনটা কেঁদে ওঠে, সেই ছেলে তখন তোমার সামনে নাম ধরে ধরে কাঁদবে, সেদিন তুমি ছেলের জন্য আর কাঁদবে না। কেন না? কৃষ্ণের বাঁশি যার হৃদয় পর্যন্ত যায়, মায়ার কোনো শক্তি তাকে আর ধরে আটকাতে পারে না। সেদিন হলো তার জীবনের শেষ দিন। আজকে রাধারানীর কানে যেই বাঁশি গেছে, রাধারানী বলছে, আরে বেজো না কোন বাজারে ছিলা বাঁশি রে, তুই কোন বাজারে ছিল
শিলা বাঁশি রে বাঝারে ছিলা বাঁশি রে কোন মাঝারে শিলা বাঁশি রে যদি সেই ঝাড়ের নাগালে পায় যদি সেই ঝাড়ের নাগালে পায় ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া ঝাড়ের ডালে আর মূলে উপাড়িয়া উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া এটা রাধারানীর মনে রাখে শোনেন রাধারানী এই বাঁশির সুর পেলে সংসার নষ্ট হয়ে যাবে এটা বুঝতে পেরে রাধারানী আজকে কেঁদে কেঁদে বললেন যে আমি যদি জানতাম কৃষ্ণের হাতের বাঁশিটা কোন ঝাড়ে তৈরি তাহলে আমি ছুটে গিয়ে ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া দিতাম সাগরে ভাসাইয়া রে ওরে কালারে বাঁশি হরি হরি বাঁশি রে আচ্ছা এইবার প্রসঙ্গটা এসেছে যখন এটা আপনাদের অবশ্যই জানার দরকার বাঁশিটা তৈরি হয়েছিল কৃষ্ণের হাতে বৃহস্পতি একটি যজ্ঞ করেছিলেন তার মাঝখান থেকে একটা বাঁশ উঠেছিল যে বাঁশের 25খানা পর্ব ছিল তার মধ্যে থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক 7 পর্ব দিয়ে শিবের ধনুক 5 পর্ব দিয়ে রামের ধনুক 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক তাহলে 9 7 5 3 টোটাল 24টা পর্ব অলরেডি মানে বাদ হয়ে গেল আর একটা পর্ব বাকি রইল ওটাকে কৃষ্ণ 3টে ভাগে ভাগ করলেন একটার নাম দিলেন বেনু একটার নাম দিলেন বংশী আর একটার নাম দিলেন মুরলী তাহলে বেনু কাকে বলে 12 আঙ্গুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলে বংশী 17 আঙ্গুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হয় বেনু আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলে মুরলী তাহলে এই হচ্ছে কৃষ্ণের 3টে বাঁশি 3খানা বাঁশি ভগবান কৃষ্ণের হাতে থাকে 3খানা বাঁকে দাঁড়িয়ে বাজায় কেন না 3টে বাঁশি নিয়ে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে আমার প্রাণ কৃষ্ণ বাঁশি বাজায় ত্রিভুবনকে রক্ষা করার জন্য 3টে বাঁশি তার নেওয়া তা আজকে এইভাবে যখন কুল নাশা বাঁশি বেজে উঠল রাধারানী আমার ঘরে কি থাকতে পারে বড়াই বুড়ুকে সঙ্গে সঙ্গে ডাকলেন মানে রাধারানীর যদি বুকে কোনো ব্যথা বা কোনো যন্ত্রণা বা কিছু বলার থাকে না সেটা আর কাউকে ডাকে না বড়াই বুড়িকে ডাকেন এবার বড়াই বুড়িকে ডেকেছেন এবার বড়াই বুড়ি তো ও বুড়িমা ও কানে খড়কে দাও ও বুড়িমা বলছি যে শোনো একবার কাছে শোনো বুড়িমা একটা কথা বলবো তুমি কাউকে বলবে না তো না তোমার বয়স হয়েছে তুমি বলবে না আমি জানি তবুও আমি বলে দিই বলবে না তো কথাটা বলবো শুনবে তো ওগো বুড়িমা আমি কহিতে ডরাই একবার শুধু
একবার শুধু দেখাবি চাঁদ মুখ। হরি হরি বল। ওগো বুড়িমা আমি কহিতে ডরাই, হরি বল। দেখাবি চাঁদ মুখ। ওগো বুড়িমায় কহিতে ডরায় দেখাবি চাঁদ মুখ। ওগো বুড়িমা কহিতে ডরাই দেখাবি চাঁদ মুখ। আচ্ছা রাধারানী, আসতে দাঁড়াও। রাধারানী যখন বড়াই বুড়িকে বলছেন, ও বুড়িমা আমাকে একটু সেই দেখো না দেখো না দেখো না, আমার প্রাণকৃষ্ণ না যখন তখন বাঁশি বাজায়, তুমি দেখো এই মুহূর্তে আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে। ও বুড়িমা আমি কিছুই চাই না, তুমি শুধু একবারটি আমাকে সঙ্গে নিয়ে গিয়ে আর একটুখানি আমার প্রাণকৃষ্ণের বদনটা দেখাতে পারবে? তখন এবার বড়াই বুড়ি বলছে, রাধে তোর কথাই তো কিছু কাজ হবে না, আমি যদি তোকে দুম করে বার করে নিয়ে যেতে যাই তাহলে কিন্তু আগুন ধরে যেতে পারে, কারণ তোর শাশুড়ি ননদির যা ক্ষমতা বাবা, ওই শাশুড়ি ননদির চোখে মানে ছাই দিয়ে কিন্তু যাওয়া খুব কঠিন। আমি বরং একটা কাজ করি, শোন। রাধে রাধে এই রাধে, হ্যাঁ শোন না, এই দাঁড়া হারমোনিয়াম ছেড়ে দে। বলছি কি তুই ঘরের ভেতরে চুপ করে বসে থাকবি, আর একটু পরে না আমি গুড়গুড় গুড়গুড় করে তোদের বাড়িতে যাব, আর তোর শাশুড়িকে গিয়ে আমি ঠিক এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, ওই শাশুড়ি দেখবি ঠিক তোকে পাঠিয়ে দেবে আমার সঙ্গে, কেমন? তুই তাহলে গিয়ে বস, আমি যাচ্ছি একটু পরে। এবার রাধারানীকে পাঠিয়ে দিয়েছে। এইবার বড়াই বুড়ি কিছুক্ষণ পরে গেল। বড়াই বুড়ি গিয়ে বলছে, ও জটিলে, মানে বড়াই বুড়ির থেকে বয়সে বড় কিন্তু বৃন্দাবনে কেউ নেই, সেই জন্য যাকে তাকে তুই 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 তোর করেই কথা বলে, তুই টাঙ্গারি করে কথা বলে, তাতে অসুবিধা। এই জটিলে শোন, বলি ওই বড় লোকের মেয়েকে বৌমা করে নিয়ে এসেছিস, হ্যাঁ এই ভাঙা ছাদের তলায় শুতে দিবি বলে? আবার টেরে টেরে দেখছিস? শোন এদিকে এদিকে, বড় লোকের মেয়ে বিশ্বভানু রাজনন্দিনী তোর বাড়ির বৌমা হয়েছে, আর তোর ছেলের নাম হচ্ছে আয়ান, তা তার স্ত্রী করে এনেছিস, বৌমা করে এনেছিস, এই ঝরঝর করে জল ঝরছে, আবার কি ঝুলিয়েছিস? হ্যাঁ এইসব ছাদা ফুটো ছাদের তলায় তুই বৌমাকে রাখবি? তখন এইবার জটিলে বুড়ি বলছে, আর কি করব, পয়সা কড়ি নেই। বলছে পয়সা কড়ি নেই সেটা তো স্বভাবের দোষে। বলে মানে? মানে আবার কি? ঘরে মানে ঘরের মধ্যে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে পচে ফেলে দিচ্ছিস, আর একটুখানি মধুরায় গিয়ে মানে বিক্রি করার মতো তোর কি সময় হয়নি? তা শোন, বয়স যে হয়ে গেছে, তুই যে এত লোকের সামনে বলছিস তোর থেকে আমার বেশি বয়স, তোর তো মাথায় এখনো চুল আছে, তোর থেকে আমার বেশি বয়স। শোন, বড়াই বুড়ি বলছে যে তোর থেকে আমার বয়স বেশি, আর তুই বলছিস বয়স হয়ে গেছে। তখন এইবার তখন আর জটিলা কিছু বলতে পারে না, যখনই বলছে তোর থেকে বয়স বেশি, তখন জটিলা মাথাটা নিচু হয়ে গেছে। তখন এইবার বড়াই বলছে, এই জটিলে জটিলে একটা কথা বলি, শোন শোন শোন, ওসব ছেড়ে দে। আর আমি ভেবেছিলাম আজকে কংসরাজ একটা অফার দিয়েছে, খুব বড় সড়ো অফার। আজকে কংস রাজা ঘোষণা করে দিয়েছে, আজকে মথুরার হাটে যারা দধি দুগ্ধ বিক্রি করতে যাবে, অন্যান্য দিনে যা টাকায় বিক্রি হতো আজকে তার 10 গুণ বেশি দামে তিনি কিনে নেবেন। মানে যেদিনে দুধের দাম থাকবে 100 টাকা, আর আজকে সেটা হবে কত? 1000 টাকা। আর যেদিনে ছানার দাম থাকবে, ঘিয়ের দাম থাকবে 1000 টাকা, আর আজকের দিনে সেটা থাকবে কত? মাথা খারাপ, তাহলে এত লাভ হয়েছে। তাই জন্য আজকে বড়াই বুড়ি বলছে, এই জটিলে, আমি বলছিলাম কি যে আমিও তো আস্তে আস্তে একটু আস্তে, আমিও তো তোর মতো বয়স হয়ে গেছে, তাহলে একটা কাজ কর না, তুই যখন বয়স হয়ে গেছে বলে যেতেই পারবি না বলছিস, ঠিক আছে আমি তোকে আর বেশি কথা বলবো না, তুই এক কাজ কর না, তোর মেয়েটাকে পাঠিয়ে দে না। এবার যখনই বলেছে মেয়েটাকে পাঠিয়ে দে না, তখন এইবার জটিলা বলছে, মেয়ের কথা বলছিস তুই? আমার মেয়ের কথা বলছিস? হ্যাঁ,
আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে ধরাই গুণ, মেয়ের এমন গুণ, হরিব কাঁচা বাঁশে ধরাই গুণ, মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, আমার মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, ও সে জলেতে ধরাই আগুন, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে ঘাটে ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে ঘাটে ভেঙে ও যাবে, সে কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে, কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে ঘাটে ভেঙে যাবে। এখন বড়াই বুড়ি এটা শুনতে পেয়ে বলছে আর কি হবে, আমড়া গাছে কি আর লিচু বলবে? আমড়া গাছে কোনোদিন লিচু হয়েছে দেখেছে? তা আজকে বড়াই বুড়ি তো কোনো রেখে দেখে কথা বলেনি, জটিলা বুড়িকে ডিরেক্ট বলছে আমড়া গাছে কি আর লিচু বলে রে, তুই যেমন হয়েছিস তোর মেয়েটা তেমন হয়েছে। এখন যখনই বলেছে তুইও যেমন আর মেয়েও তেমন, তখন এবার জটিলা বলছে আর কি করবো, পেটে ধরেছি কি ফেলে দেবো না? হ্যাঁ হয়, এখন কানা হোক খোড়া হোক, এখন আমার মেয়েকে ফেলে দেবো? ও বসে বসে করতাল বাজাচ্ছে বাজা। এখন এইভাবে যখন বুঝিয়ে দিলেন, তখন এইবার বড়াই বুড়ি বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে, তুইও যেতে পারবি না আর তোর মেয়েও যখন পারবে না বলছিস, হাট ভেঙে দেবে বলছিস, তাহলে তোরা এক কাজ কর, তোরা না খেতে পেয়ে মর, তোদের ও সব আর সংসারে উন্নতিও হবে না, আর তোরা ধার দেনা করে যা করিস কর বলে এবার বড়াই বুড়ি বেরিয়ে যেতে যাবে। এমন সময় জটিলার একটা চিন্তা হলো। জটিল বলছে ও বুড়িমা, বুড়িমা শোনো না কাছে এসো না, শোনো না একটা কথা বলি। কি হলো? বলছি কাছে এসো না, কাছে এসো। আমি বলছি কি আমি তো যেতে পারবো না, আমার কোমর ভাঙা, যেতে গেলে কোথায় পা পিছলে পড়বো, আবার দাঁতেরও ব্যথা, অনেক সমস্যা, আর আমার মেয়ে তো গেলে সর্বনাশ হবে, এটা বলে দিলাম। আমি বলছি কি যে আমার বৌমাটাকে নিয়ে যাওয়া যাবে? এখন এত অফার যখন আছে, তাহলে আজকের দিনের জন্য বৌমাটা পাঠালে কেমন? ফার্স্ট ক্লাস। আচ্ছা বৌমাটা পাঠায়। এবার যখনই বলেছে বৌমা, বড়াই বুড়ি মনে মনে ভাবছে আমি তো ওই কায়দাতেই তো বললাম। এইবার বড়াই বুড়ি ওই জায়গাটা ধরেছে যে বৌমা, হ্যাঁ বৌমা যাবে, বৌমা অসুবিধে হবে না, তবে আমি যখন আছি বৌমাকে ঠিক আমি রেখে দেখে ঠিক নিয়ে যাব, অসুবিধে নেই। এবার যখন বলেছে বৌমাকে পাঠানো যাবে, তখন এবার বড়াই বুড়ি বলছে ঠিক আছে তাহলে বৌমাকে পাঠিয়ে দাও। বৌমা কই? তখন জটিলা বুড়ি বলছে ও বৌমা। এইবার বৌমাকে ডেকে যখন এইবার বড়াই বুড়ির হাতে তুলে দিয়েছে, সবে বার হতে যাবে সঙ্গে সঙ্গে তখন জটিলা বুড়ি বলছে ও গো বুড়ি মা গো, একটুখানি এসো, তোমার কানে কানে একটা কথা বলি। আমাদের বৌমাকে তুমি মথুরার হাটে নিয়ে যাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বৌমার মানে আমাদের বৌমার সবই ভালো, স্বভাবটা খারাপ। একটা মেয়ের যদি স্বভাব খারাপ হয় তাহলে আবার ভালো কোথায় কি? বলে সবই ভালো, স্বভাব খারাপ। বলে না না আমি সেটা বলিনি। জটিলা বুড়ি বলছে আমি তা বলিনি, আমাদের বৌমার সবই ভালো, স্বভাব খারাপ বলতে গেলে আমাদের বৌমা পথে যাবার কালে যদি রাস্তার কোথাও বাঁক পড়ে যায়, আমাদের বৌমা সোজা পথে না গিয়ে একটু বাঁকা পথে চলে যায়। তাই তুমি একটু বৌমার হাতে ধরে দেখে নিয়ে যেও, আমাদের বৌমা বাঁকা পথে যেতে খুব আনন্দ পায়। এই কথা শুনতে পেয়ে তখন রাধারানী বলে শাশুড়ি মা গো, আমি নাকি বাঁকা পথে যেতে পছন্দ করি, তাই আজকে আমি তোমার চরণ ধরে কেঁদে কেঁদে বলি, আজকে যদি তুমি আমায় মথুরার হাটে যেতে দাও, ওগো মায় আমি তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম, আমি সোজা পথেই যাব বটে, আমি বাঁকা পথে যাব না মা। আর সোজা পথে যেতে 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 যদি কোথাও বাঁকা পড়ে যায়, আমি সেইখানে দাঁড়াবো, হরি হরি দাঁড়াবো, আমি সেইখানে দাঁড়াবো, আমি সোজা পথে আর যাব না গো, সেইখানে দাঁড়াবো, আমি সোজা পথে আর যাব না গো, সেইখানে দাঁড়াবো, আমি সোজা পথে যাব না মা, সেইখানে আমি দাঁড়াবো, সোজা পথে যাব না মা, সেইখানে
দাঁড়াবো। এখানে তত্ত্বটা খুব গভীর। মানে জটিলা বলতে চাইলো রাস্তার বাঁকা পথে যায়, অলিগলিতে যায়, আর রাধারানী ওই কথাটাই তত্ত্ব দিয়ে বললেন, মাগো আমায় যদি তুমি অনুমতি দাও আমি সরল পথে যাব, এটা প্রতিজ্ঞা করলাম। কিন্তু সরল পথে যেতে গেলে যদি কোথাও বাঁকা পড়ে যায় আমি তারই পাশে দাঁড়াবো, আমি তারই পাশে দাঁড়াবো, তারই পাশে দাঁড়াবো। আমি সরল পথে আরে যাব না মা, সেইখানে দাঁড়াবো। আরে সরল পথে আরে যাব না মা, সেইখানে দাঁড়াবো। আমি সোজা পথে যাব না মা, বধুর বদন চাঁদ বিনা। সোজা পথে যাব না মা, বধুর বদন চাঁদ বিনা। সোজা পথে যাব না মা, বধুর বদন চাঁদ বিনা। সোজা পথে যাব না মা, বধুর বদন চাঁদ বিনা। সোজা পথে যাব না মা, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। আজকে রাধারানী, বড়াই বুড়ি, সখীগণ সবাই মিলে চলেছেন কোথায়? সেই যমুনার ধারে। দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল সবকিছু নিয়ে আজকে চলেছেন। এইবার উদ্দেশ্যটা সেই জায়গায়, যখন সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে যাচ্ছে। এবার যেতে 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 ওমা যেতে 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 না একেবারে যমুনা নদীর পাড়ে দাঁড়ালেন। পাড়ে দাঁড়িয়ে বলছেন, ও মা, ও বুড়িমা, বুড়িমা একটুখানি ওঠো না। হ্যাঁ শোনো, বলছি শোনো, এদিক শোনো, বলছি একটুখানি শোনো। এইটা যমুনা তো? হ্যাঁ, এটাই যমুনা তো? মানে এই যে এত জল, এই যমুনার জল তো? কিন্তু ওমা, মা, উমা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি গো। ও তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ছোট্ট ছোট্ট দেখো, পাচ্ছ না? হালকা হালকা, কিন্তু আমি তো একবারে জল জল করছে দেখছি। আচ্ছা, আমি কি দেখছি জানো? বলবো বলবো বলি 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 তাহলে বলি। দেখো মা, ওই দেখো, ওই দেখো, হ্যাঁ বলি, বহুদূরে আমি বহুদূরে একটা জিনিস দেখতে পাচ্ছি, বলে দিচ্ছি কিন্তু। বহুদূরে, দূরে 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 দূরে, বড়াই বুড়ি বলছে তখন থেকে শুধু দূরে 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 দূরে। আরে দূরেটা কি? এবার যখন বলছে কি দূরে, যে কি দূরে বলবো মা, বহু দূরে। এবার দেখো মা, দূরে 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 একখানা 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 তোরি দেখা, তোরি দেখা যায় গো বহু। আচ্ছা, গানের সঙ্গে নয়, গানের সঙ্গে নয়, বহু দূরে একখানা তোরি দেখা যায় গো বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। ওমা বহু দূরে একটা একখানা তোরি দেখা যায় গো বহু দূরে একখানা তোরি দেখা যায় গো। বহু দূরে একখানা তোরি
একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। তরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায়। তরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। ওই বহু দূরে একখানি তরি দেখা যায় গো। বহু দূরে একখানি তরি দেখা যায় গো। বহু দূরে একখানি। দেখো কি সুন্দর, এই যে কি সুন্দর তরিখানি বুড়িমা গো। একবার ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো সোনার উপই মোড়া নৌকা। এই তরির পানে নয়নে দিলে আর নয়ন ফেরানো যায় না। যার তরি এত সুন্দর জানি না সেই নাবিক কেমন হবে। কি সুন্দর তরি খানি বড়ে বুড়ি মা ভালো করে চেয়ে দেখো, ও কি কোন চোরের রাজা। এত রজত কাঞ্চন কোথায় পাবে। কি সুন্দর তরি খানি। কি সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনে। কি সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী। তোরের মাঝে ও নীলমণি, তোরের মাঝে ও নীলমণি বসে রই নবায় গো। তোরের মাঝে ও নীলমণি, তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠা পায় গো। আর দূরে একখানি একখানি তরি দেখা যায় গো। বহু দূরে একখানি তরি দেখা যায় গো। বহু দূরে একখানি। আচ্ছা, এইবার বড়াই বুড়ি বললো, রাধে এইবার আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, শোন, তুই যখন দূরের একটা নৌকা দেখতেই পাচ্ছিস তাহলে এক কাজ কর, নৌকা যখন আছে তাহলে নাবিক নিশ্চয়ই তার মধ্যে রয়েছে। শুধু নৌকা তো ভাসবে না, ভেতরে নিশ্চয়ই নাবিক রয়েছে। শোন, তুই বরং একটা কাজ কর, যেহেতু নৌকাও রয়েছে তাহলে নাবিক তো অবশ্যই রয়েছে, তুই একটু নাবিককে ডাক, আমরা একটু পার হয়ে যাই। আর বেশি দেরি করা যাবে না, সেই 8:30 থেকে আমরা নৌকায় উঠবো বলে অপেক্ষা করছি, 1টা বাজতে যায়, আর বেশি দেরি করা যাবে না, এইবার নৌকায় পার হতে হবে। তখন এইবার রাধারানী বলছে, ও মা তুমি একটু ডাকো না। তখন বড়াই বুড়ি বলছে, না 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 না, এই নাবিকের কানে যাত্রার শব্দ পৌঁছায় না, এই নাবিককে তুই ডাক, তোর শব্দ পৌঁছে যাবে, আর সেই শব্দ শুনে নাবিক আসবে, ওই সুযোগে আমরা সবাই পার হয়ে যাব। এই বলে যখন রাধারানী যখন কাতর প্রার্থনায় কৃষ্ণকে ডাকলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাধারানীর কণ্ঠস্বর পেয়ে দ্রুত গতিতে নৌকা নিয়ে ধারে এসে দাঁড়ালেন। আর যেই ধারে দাঁড়িয়েছে তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখতে পাচ্ছি, ও মা এ রাত্রির 1টার সময়, বলো তোমরা
কে গো অঞ্জনা নয়ন, বলো তোমরা কে গো এত রাত্রিতে সুন্দরী সুন্দরী সব মেয়ে ঘোমটা দিয়ে কে তোমরা? এই তোমরা কে গো? রাত্রির একটা সময় বাড়ি ঘর দর ছেড়ে স্বামী পুত্র ছেড়ে তোমরা এই রাত্রির বেলায় এই নৌকার ধারে এসে ডাকছো, আবার তাও আবার আমার নাম ধরে। হ্যাঁ, তখন এইবার ললিতা সামনে গিয়ে বলছে, যে হই সে হই মোরা তরুণিয়া হরি 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 হই মোরা তরুণিয়া তোরা, যে হই সে হই মোরা তরুণিয়া তোরা, কে হই সে হই মোরা তরুণিয়া তোরা। এত পরিচয়ের কাজ কি আছে? পরিচয়ের কাজ কি আছে? এত পরিচয়ের কাজ কি আছে? ওই পরিচয়ের কাজ কি আছে? তুমি হলে ঘাটের নাবিক, পরিচয়ের কাজ কি আছে? তুমি হলে ঘাটের নাবিক, পরিচয়ের কাজ কি আছে? তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম কোলাবালা। তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম কোলাবালা। তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম গলাবালা। তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম গলাবালা। পরিচয়ের কাজ কি আছে? পরিচয়ের কাজ কি আছে? পরিচয়ের কাজ কি আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোমরা ওই বেশি কথা বলতে পছন্দ করো না, এই তো? মানে আমি তোমাদের মুখের দিকে দেখে আর কথার ঝাঁঝ বুঝে দেখছি যে তোমরা কথা বলতে পছন্দ করো না। আমিও কিন্তু সেই রকম নাবিক, আমি অত কথা বেশি কারোর সঙ্গে বলি না। এই রাত্রির বেলায় তোমরা মেয়েরা এসে বসেছো তাই একটু কথা বলছি, তা নাহলে আমিও সব বেশি ওই সব এবড়ো খেবড়ো কথা আমিও বলি না। কেমন? হ্যাঁ, ওই জন্য কি ভালো এসেছো যখন, অত এক কাজ করো, এসেছো যখন আর অত কথার দরকার নেই, 16 আনাটা বুঝিয়ে পড়িয়ে দিয়ে দাও, নৌকায় ওঠো, আমি পার করে দিচ্ছি। কি বললে তুমি? 16 আনা? 16 আনা? হ্যাঁ 16 আনা। তখন এইবার ললিতা একটু চিন্তা ভাবনা করে বলছে, ও নাবিক, ওই 16 আনা 16 আনা দিতে পারবো না, 1 আনা দেব। কত দেবে? কত? 1 আনা? 1 আনাই পার করি না, 1 আনা পাই করি না, আমি 1 আনাই পার করি না, 1 আনা পাই করি না, 1 আনা 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 না না বলি, আমি মাঝি 1 আনা, আমি মাঝি 1 আনা, আমি মাঝি 1 আনা, আমি মাঝি 1 আনা, সদাই থাকি 2 জনা, আমি মাঝি 1 আনা, আমি সদাই থাকি 2 জনা, আমি মাঝি 1 আনা, সদাই থাকি 2 জনা, আমি মাঝি 1 আনা, সদাই থাকি 2 জনা, আমি মাঝি 1 আনা। ও তাহলে 1 আনা হবে না, তাহলে 2 আনা। কি বললে? 2 আনা, 2টা না, 2 আনা, 2টা না, আ আ আ টা টা আ ও আ, মানে বিশাখা ললিতা বলছে 2 আনা, নাবিক শুনছে 2টা না। মানে নাবিক বলতে চাইছে যে 2 টান যদি কারোর থাকে তাহলে সবার নৌকায় উঠবে, আমার নৌকায় উঠে যাবে না। আমার নৌকায় উঠতে গেলে 1 টানে চলে আসতে হবে। কীর্তন শুনবো না গতকালকের ইনকমপ্লিট সিরিয়ালটা কমপ্লিট করব? ওটা যদি রয়ে গেল তাহলে তোমার 2 টান হয়ে গেল, কিন্তু আমার নৌকায় উঠতে গেলে 1 টানে চলে আসতে হবে, 1 টানে। তখন এবার বলছে, আচ্ছা তাহলে 2 আনাই হলো না, তাহলে 3 আনা দেব। বলে 3 আনায় 3 গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। আচ্ছা মা, মনে করুন নদী, আচ্ছা দাঁড়াও, নদীর মাঝখানে একটা নৌকা ভাসছে, শুনুন। এবার নৌকা 3 দিক থেকে 3টে কাছি টানা হলো, 3 দিক থেকে 3টে কাছি। এবার 3 দিকের কাছি ধরেই টান মারছে, নৌকা কোন দিক যাবে? এক চুল আপনি টলাতে পারবেন না, 3 দিক থেকে টান মারছে, নৌকা কোথাও যাবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি 2 দিকের কাছে কেটে দেওয়া হয় তখন একদিকের হালকা টানেই চলে যাবে। তাই তত্ত্বের দিকে বলছে, আমার দেহের মধ্যে থাকে 3টে গুণ, সত্য, রজ, তম। রজগুণ কেটে দাও, তমগুণ কেটে দাও, সত্যগুণের পথে গোবিন্দের নৌকায় উঠা যাবে। বলে 3 গুণে হবে না। আচ্ছা তাহলে 4 গুণ দেব, এই 4 আনা দেব। কত দেবে? 4 আনা। 4 আনা, 4 আনাই তো চতুর্বর্গ। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টে জিনিসকে পরিপূর্ণ করার আশাই যে আমার নৌকায় উঠবে, সে আমার নৌকায় উঠতে পারবে না। বলে তাহলে কত দেবে এবার? 5 আনা তো পঞ্চকণ্টক, 5টা কাঁটা আমাদের হৃদয়ে থাকে।
এখানে যতজন কীর্তন শুনছেন সবার হৃদয়ে কিন্তু 5টি কাঁটা রয়েছে, এবং 5টা কাঁটা আমাদের না হৃদয়টাকে বিঁধে রয়েছে, ওই জন্য আমরা ভগবানকে ডাকতে পারি না। 5টা কাঁটা কি? এই যে 5টি কাঁটা, 5খানা অহংকার: জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, যৌবন। জাতির অহংকার, যারা একটু উচ্চ বর্ণে জন্ম নিয়েছে, মনে করুন গোবিন্দ ভট্টাচার্য, সেখানে ভট্টাচার্য, ব্যানার্জি, মুখার্জি, যারা এই ব্রাহ্মণ সম্প্রদায় রয়েছে, একটু দেখবেন একটুখানি যদি আপনি কিছু বলেন না, ওনাদের একটা মনের মধ্যে একটা অবচেতন মন কাজ করে যে আমাকে বেশি যদি কথা বলে তাহলে আমি পৈতেটাকে ধরে অভিশাপ দিয়ে দেবো, পৈতে ধরে অভিশাপ দেবো, বা যন্ত্রণায় ছটফট করবে। এটাকে কিসের অহংকার বলল? এটা জাতের অহংকার। তারপরে বিদ্যার অহংকার। আমার অনেক লেখাপড়া বিদ্যা রয়েছে, আমি MA পাস করেছি, BA পাস করেছি, PhD করেছি, কীর্তন কি আমি শুনতে যাবো রে? এরা কে রে? আমি কি কীর্তন শুনতে যাব? আমি এই বছর MA পাস করলাম, আমি কীর্তন শুনতে যাব? কি টিউদা বলে কীর্তন শুনতে যাবে? এটা হলো কি বিদ্যার অহংকার। তাহলে জাতিবিদ্যা, তারপর মহত্ব, আমি মন্ত্রী, আমি উকিল, আমি ব্যারিস্টার, এটা হলো মহত্বের অহংকার। তাহলে জাতিবিদ্যা, মহত্ব, রূপ, মানে তুমি যদি একটু বেশি সুন্দরী হও, তুমি দেখবে মনে মনে চিন্তা করবে না আমি কীর্তন আসরে যাব না, আমি এতটাই ভগবান আমাকে সুন্দরী করে দিয়েছে, হরিবাসরে গিয়ে বসে থাকলে সবাই দেখি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে। ও হরিবাসরে যাওয়ার দরকার নেই, যেদিন ওই মানে আরও যখন বয়সটা পেরিয়ে যাবে ওই সেদিন আমি হরিবাসরে যাব। এটা তোমার কিসের অহংকার? জাতিবিদ্যা, মহত্ব, রূপের অহংকার। আর যৌবনের অহংকার। যৌবনের অহংকার কাকে বলে? যারা অল্প বয়সী ছেলে মেয়ে, তারা মনে করে যে বুড়ো বয়সে লোক কীর্তন শোনে, বুড়ো বয়সে লোক তুলসী মালা নেয়, বুড়ো বয়সে লোক হরি হরি করে, এই বাচ্চা বয়সে কেউ ঠাকুরকে ডাকে? ওটা তোমার যৌবনের অহংকার। ওটা হচ্ছে 5 রকমের কাঁটা। ওটা যদি তোমার মনে থাকে, তুমি কোনোদিন গোবিন্দের নৌকায় উঠতে পারবে না। বলে তাহলে আর কত দেব? রাধার সঙ্গে যুক্তি করে বলছে 6 আনা দেব। কত দেবে? 6 আনাই হচ্ছে ষড়রিপু। রিপু বলতে আবার ওই কাপড়ের রিপু নয়, এখানে যে ষড়রিপু বলছে সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আজকের এই লীলাটা কিন্তু সম্পূর্ণটাই তত্ত্বের লীলা। শুধু তত্ত্বের সঙ্গে তথ্য, দৃষ্টান্তের সঙ্গে সিদ্ধান্ত, এগুলোকে মিল খাইয়ে যদি কীর্তন গাওয়া আর শোনা যায়, তাহলেই পরমানন্দটাকে উপভোগ করা যায়। তাহলে ষড়রিপু মানে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো যদি মনের মধ্যে থাকে তাহলে নৌকায় ওঠা যাবে না। তাহলে এইবার বলো কি দেবে? 7 আনায় সপ্ত গৌণ রস। আমাদের প্রত্যেকের মনের মধ্যে 7টা গৌণ রস আছে, শুনে নিন। হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। বলে তাহলে 7 আনাই হবে না, তাহলে 8 আনা দিয়ে দেব। বলে 8 আনাই অষ্টপাশ। বলে অষ্টপাশ মানে কি? পাশ মানে দড়ি, আর অষ্ট মানে 8টি। 8টা দড়ি কি না মনের মধ্যে থাকে। কোন 8টা দড়ি? এই যে দেখুন মা, সবার মনকে কিন্তু 8খানা দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা রয়েছে। তাহলে এই 8টা দড়ি কি? ভয়, লজ্জা, ঘৃণা, মান, কুল, জাতি, শীল, অভিমান। বলে ও তাহলে তার উপায় নেই, তাহলে আমরা 9 আনা দেব। কি বললে? 9 আনায় পার করি না, 9 আনায় পার করি না, আমি 9 আনা পার করি না, আমি 9 আনায় পার করি না, 9 আনা, 9 আনা, 9 আনা,